প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা মুক্তচর ও বন্ধন জোড় নিয়ে আলোচনা করব। তো মুক্তচর ইলেকট্রন হচ্ছে বন্ধন গঠনের সময় বা বন্ধন গঠনকালে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাকে বলা হয় মুক্তচর ইলেকট্রন। বন্ধন গঠনের সময় যে সকল পরমাণুর বন্ধন গঠনের সময় কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হবে মুক্তচর ইলেকট্রন। আর যারা বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বন্ধনচর ইলেকট্রন। বন্ধন গঠনকালে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে সকল ইলেকট্রন বন্ধন গঠন করে, বন্ধন গঠনকালে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে সকল ইলেকট্রন বন্ধন গঠন করে তাদেরকে বলা হয় বন্ধনচর ইলেকট্রন। এখন আমরা যৌগের ক্ষেত্রে বন্ধনচর ও মুক্তচর দেখব। তো আমাদের এখানে একটি যৌগ দেওয়া আছে, যেমন ধরলাম NH3 অ্যামোনিয়া। তো এই অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের মুক্তচর ও বন্ধনচর হিসাব করতে হবে, মুক্তচর আর বন্ধনচর হিসাব করতে হবে। এখন যদি আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে ইলেকট্রোমিনার ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে চাই, তাহলে এখানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেন। প্রথম কক্ষপথে থাকে 2টি ইলেকট্রন এবং যেহেতু সংখ্যা হচ্ছে 7, তাই ইলেকট্রন সংখ্যা হবে 7। প্রথম কক্ষপথে যদি হয় 2টি ইলেকট্রন, তার পরের কক্ষপথে হবে 5টি ইলেকট্রন, 5টি ইলেকট্রন থাকে। তাহলে যদি আমরা এই ইলেকট্রনের সাথে এখানে একটা হাইড্রোজেন দেই, H পরমাণু দেই, আবার এখানে যদি একটা H পরমাণু দেই, এই অযুগ্ম অবস্থা যে ইলেকট্রন আছে তার সাথে আবার একটা H পরমাণু দেই, বন্ধন গঠন করার সময় নাইট্রোজেনের যে অযুগ্ম ইলেকট্রন আছে ওই অযুগ্ম ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের একটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করে। এক্ষেত্রে দেখা যাবে এখানে মোট বন্ধন সংখ্যা হচ্ছে এখানে একটি, এখানে একটি আর এখানে একটি, মানে 3টি বন্ধন আছে। তো 3টি বন্ধনের জন্য বন্ধনচর ইলেকট্রন, তার বন্ধনচর ইলেকট্রন হবে 3 জোড়া বন্ধনচর আছে, 3টি বন্ধনচর ইলেকট্রন হচ্ছে 3টি। আর যদি বলতো আমাদের বন্ধন ইলেকট্রন কতটি, তাহলে বন্ধন ইলেকট্রন হবে 6টি, কারণ একটা বন্ধন তৈরি করার জন্য 2টি করে ইলেকট্রন দরকার হয়। আবার এখানে মুক্তচর ইলেকট্রন আছে, মুক্তচর ইলেকট্রন। তো মুক্ত অবস্থায় 2টি ইলেকট্রন আছে, মুক্ত অবস্থায় ইলেকট্রন হচ্ছে 2টি মানে হচ্ছে 1 জোড়া। তাহলে লিখতে পারি যে একটি মানে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, জোড় বলা হয়েছে, তো মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে একটি, 1 জোড়া মানে হচ্ছে 2টি ইলেকট্রন। আবার যেমন ধরলাম PCl5। এখন PCl5 এর ক্ষেত্রে আমাদের মুক্তজোড় বন্ধনচর হিসাব করতে হবে। তাহলে মুক্তচর বন্ধনচর হিসাব করার জন্য আমরা ডায়াগ্রাম না এঁকে সুবিধার্থে আমরা এরকম করতে পারি। ফসফরাস, এখানে একটা আমরা ক্লোরিন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন দিলাম, আর এখানে একটা ক্লোরিন। বন্ধন যখন গঠন করে তখন এই ক্লোরিন তার একটি ইলেকট্রন এখানে দিবে, ফসফরাস তার একটি ইলেকট্রন এখানে দিবে, ফসফরাস এখানে একটি ইলেকট্রন দিবে, ক্লোরিন একটি ইলেকট্রন দিবে, ফসফরাস একটি ইলেকট্রন, ক্লোরিন একটি ইলেকট্রন, এরকম ভাবে তারা বন্ধন তৈরি করবে। তাহলে এইগুলো দিয়ে এই ইলেকট্রন সমন্বয়ে তারা বন্ধন তৈরি করেছে। তাহলে দেখা যাবে ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে একটি ইলেকট্রন দিয়ে যদি তারা বন্ধন তৈরি করে তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 6টি, কারণ ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p5, অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা ছিল 7টি। 7টির মধ্য থেকে একটি অযুগ্ম ইলেকট্রনের মাধ্যমে তারা বন্ধন তৈরি করে। আর এই একটি অযুগ্ম ইলেকট্রনের মাধ্যমে যদি বন্ধন তৈরি করে তাহলে বাকি থাকবে আর 6টি ইলেকট্রন। 6টি ইলেকট্রন আমরা এখানে এরকম ভাবে দিতে পারি যে এখানে হচ্ছে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই ক্লোরিনের ক্ষেত্রে ঠিক সেম, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। আর এখানে 1 2 3 4 5 6। তো ফসফরাসের ক্ষেত্রে ফসফরাস হচ্ছে 15 নাম্বার পরমাণু। তো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p3।
অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে। সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে। তো যেহেতু সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে, 5টি ইলেকট্রনের সমন্বয়ে ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করেছে। সেই ক্ষেত্রে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বাকি থাকবে না, সবগুলো ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে। তো এখন আমরা বলতে পারি এখানে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। তো বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে কয়টা বন্ধন আছে আমাদের এখানে? এখানে একটা বন্ধন আছে, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, মোট 5টা বন্ধন। 5টা বন্ধনের জন্য বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 5টি। 5টি জোড় অর্থাৎ ইলেকট্রন হচ্ছে মোট 10টা। ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি, আর জোড় বললে হবে 5টি। যেটা আমাদের বলা হচ্ছে বন্ধন জোড়, তো বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 5টি। আবার মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে এখানে মুক্ত জোড় ইলেকট্রন। তো মুক্ত অবস্থায় আছে এখানে এই ক্লোরিনের ক্ষেত্রে আছে 3 জোড়া, এখানে আছে 3 জোড়া 6 জোড়া, এখানে আছে 3 জোড়া 9 জোড়া, এখানে আছে 3 জোড়া 12, আর এখানে 3 জোড়া মিলে হচ্ছে 15। অর্থাৎ আমাদের এই যৌগের ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 15টি। মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 15টি। আমরা যদি কিছু যৌগের ক্ষেত্রে আমরা খেয়াল করি, যেমন ধরলাম আমরা কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমাদের মুক্ত জোড় ও বন্ধন জোড় হিসাব করতে হবে। তাহলে কার্বনের গঠন যদি আমরা দেখি, তাহলে কার্বনের গঠনটা এরকম হয়। কার্বন ডাইঅক্সাইডের গঠন, কার্বন এই পাশে থাকবে একটি অক্সিজেন আর এই পাশে থাকবে একটি অক্সিজেন, এবং অক্সিজেন যেহেতু দ্বিবন্ধন তৈরি করে তাই আমরা এখানে দ্বিবন্ধন দিয়ে দিব। তো কার্বন হচ্ছে 6 নম্বর পরমাণু। যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে 1s2 2s2 2p2, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে মোট 4টি ইলেকট্রন আছে। যেহেতু সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে, এখানে 4টি ইলেকট্রন দিয়ে 4টে বন্ধন তৈরি করছে। এখানে হচ্ছে একটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার কার্বনের মুক্ত অবস্থায় ইলেকট্রন নাই। আবার অক্সিজেনের ক্ষেত্রে 8 নম্বর পরমাণু, যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 1s2 2s2 2p4। এক্ষেত্রে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। এর মধ্যে এখানে দিয়েছে একটি, এখানে একটি, 2টি ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করছে, বাকি থাকবে 4টি। এই 4টি ইলেকট্রন হচ্ছে এখানে, এই 4টি ইলেকট্রন বাকি থাকবে। আবার এই অক্সিজেনের ক্ষেত্রেও 4টি ইলেকট্রন বাকি থাকবে। তাহলে এখন আমরা লিখতে পারি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন। তো বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে এখানে বন্ধন হয়েছে এখানে মোট 4টা, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন হবে 4টি। আবার মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তো মুক্ত অবস্থায় আছে এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া 2 জোড়া, আর এখানে হচ্ছে 2 জোড়া, এটা হচ্ছে 4 জোড়া, মানে 4টি। তাহলে বন্ধন জোড় হচ্ছে 4টি, আর এখানে মুক্ত জোড় হচ্ছে 4টি। আবার আমরা দেখতে পারি যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে মুক্ত জোড় আর বন্ধন জোড়। তাহলে দেখা যাবে সোডিয়াম বন্ধন গঠনের জন্য একটি ইলেকট্রন দেয়, আবার ক্লোরিন বন্ধন তৈরি করার জন্য একটি ইলেকট্রন দেয়। এক্ষেত্রে ক্লোরিনের সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে আর কোনো ইলেকট্রন অবশিষ্ট থাকে না, কিন্তু ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে আরো 6টি। সেজন্য এখানে বন্ধন জোড় হচ্ছে এখানে আমাদের একটি, আর মুক্ত জোড় অবস্থায় আছে মুক্ত জোড় হচ্ছে 3টি। আবার যদি মিথেন অণুর ক্ষেত্রে আমরা খেয়াল করি, মিথেন অণুর ক্ষেত্রে কার্বন, এখানে একটি হাইড্রোজেন, এখানে থাকবে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন। তা কার্বন হচ্ছে 6 নম্বর পরমাণু। ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p2, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 4টি। আবার হাইড্রোজেন যেহেতু সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, তো একটি ইলেকট্রনের সমন্বয়ে তারা বন্ধন তৈরি করবে। তাহলে বন্ধন তৈরি করার সময় কার্বন এখানে একটি ইলেকট্রন দিবে, হাইড্রোজেন এখানে একটি ইলেকট্রন দিবে। আবার এখানেও কার্বন একটি ইলেকট্রন দিচ্ছে, হাইড্রোজেন একটি, কার্বন এখানে একটি ইলেকট্রন দিবে, হাইড্রোজেন একটি ইলেকট্রন দিবে, কার্বন একটি ইলেকট্রন দিবে, হাইড্রোজেন একটি ইলেকট্রন দিবে। এই ইলেকট্রন দেওয়ার মাধ্যমে তারা বন্ধন তৈরি করবে। তো এখানে দেখা যাবে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে বন্ধন জোড়
ইলেকট্রন, তো এখানে বন্ধন তৈরি হয়েছে মোট 4টি, তাই বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 4। আবার মুক্ত অবস্থায় মুক্ত জোড় ইলেকট্রন, হাইড্রোজেনের কোনো মুক্ত অবস্থায় ইলেকট্রন নাই। কার্বনের ক্ষেত্রেও সর্বশেষ কক্ষপথে ছিল 4টি ইলেকট্রন, 4টি ইলেকট্রনের সমন্বয়ে যেহেতু বন্ধন তৈরি করেছে, তাই কার্বনেরও কোনো মুক্ত অবস্থায় ইলেকট্রন নাই, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0। এখন যদি সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা খেয়াল করি, সালফার ডাইঅক্সাইড, তো সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে গঠনটা হবে এরকম। তো সালফার ডাইঅক্সাইডের সালফার হচ্ছে 16 নম্বর পরমাণু, সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রন নিষ্ক্রিয় করি তাহলে হবে 1s2 2s2 2p6 3s2 3p4। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। আবার অক্সিজেনের ক্ষেত্রে এটা 8 নম্বর, তাহলে 1s2 2s2 2p4। এখানে সর্বশেষ কক্ষপথে আছে 6টি ইলেকট্রন। বন্ধন গঠনের সময় সালফার এখানে একটি ইলেকট্রন দিবে, অক্সিজেন একটি ইলেকট্রন দিবে, এখানে সালফার একটি দিচ্ছে, অক্সিজেন একটি ইলেকট্রন দিবে, সালফারের একটি আর অক্সিজেন একটি সমন্বয়ে এই বন্ধন তৈরি করবে। তাহলে যেহেতু সালফারের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ছিল 6টি, এর মধ্যে 4টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে, তাহলে মুক্ত অবস্থায় থাকবে 2টি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন। আবার অক্সিজেনের ক্ষেত্রেও ইলেকট্রন সংখ্যা ছিল আমাদের এখানে 6টি, এর মধ্যে এই অক্সিজেনের ক্ষেত্রে 2টি বন্ধন তৈরি করে, তাহলে তার মুক্ত অবস্থায় আছে আরো 4টি। আবার এই অক্সিজেনের ক্ষেত্রে মুক্ত অবস্থায় ইলেকট্রন হচ্ছে 4টা। তো এখন যদি আমরা বন্ধন জোড় হিসাব করি, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে, যেহেতু 4টা বন্ধন আছে, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন হবে 4। আর মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে, এখানে আছে 1 জোড়া, এখানে 1 জোড়া, 2 জোড়া, এখানে 1 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 5টি। অর্থাৎ যে সকল ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না তারা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, আর যারা বন্ধনে অংশগ্রহণ করবে তারা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন।